সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে ষষ্ঠ অধ্যায় মূলধন ব্যয় নিয়ে আলোচনা করব। মূল পাঠে যাওয়ার আগে আসলে এই পাঠের বিষয়বস্তুগুলো আমরা আসলে একটু দেখে নিই। এখানে তোমরা চারটি চিত্র দেখতে পাচ্ছ। স্বভাবত এটা নিয়ে সম্পর্কে তোমাদের ধারণা আছে। এখানে নগদ অর্থ, একটি কার্যবিবরণী সভা এবং কার্যবিবরণীর ছবি দেখা যাচ্ছে। তাহলে এখানে মূলধন সংগ্রহ করতে কি ধরনের ট্যাগ আমাদেরকে স্বীকার করতে হয় বা কোন কোন পদ্ধতি বা ধাপ আমাদেরকে অতিক্রম করতে হয়। তাহলে মূলধন সংগ্রহের বিভিন্ন কি রয়েছে, পদ্ধতি, কর্মপন্থা রয়েছে এবং কৌশল রয়েছে। সেই কৌশলগুলো প্রয়োগ করে আমরা সবসময় কি চেষ্টা করি? আমরা সবসময় চেষ্টা করি সবচেয়ে কম মূলধন খরচ হয় সেই উৎস থেকে মূলধন সংগ্রহ হয়। তাহলে আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে মূলধন ব্যয় কি। তো আজকের পাঠ থেকে তোমরা কি শিখতে পারবে? মূলধন ব্যয় কি তা তোমরা বলতে পারবে, মূলধন ব্যয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে, মূলধন ব্যয় নির্ণয়ের তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে এবং মূলধন ব্যয় নির্ণয় করতে পারবে। যদিও তোমরা এই বিষয়গুলো সম্পর্কে আগেই অবগত আছো, তারপরেও এই গাণিতিক প্রয়োগমূলক অধ্যায় শুরু করার আগে অন্তত একটি বেসিক ক্লাস প্রয়োজন। কারণ তোমরা দীর্ঘ সময় ধরে শিক্ষা কার্যক্রমের বাইরে রয়েছো। অনেকেই হয়তো এই বিষয় না পড়ার ফলে ভুলেই গেছো। সে কারণে যা স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটি ক্লাস। পরের ক্লাসে আমরা প্রায়োগিক অঙ্ক নিয়ে আলোচনা করব এবং সমাধান করব। তাহলে এই যে দুটো ছবি দেখতে পাচ্ছ, একটি অর্থের ছবি এবং আরেকটা হচ্ছে ওয়্যার হাউস বা কারখানার ছবি দেখা যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, সেটি কি যে অর্থায়নের বিভিন্ন উৎস রয়েছে, অনেক উৎস রয়েছে। প্রতিটি উৎস থেকে অর্থ সরবরাহকারীদের একটি প্রত্যাশিত আয় থাকে। দেখো কথাটা কি বলা হয়েছে, যে প্রতিটি উৎস থেকে অর্থ সরবরাহকারীদের একটি প্রত্যাশিত আয় থাকে। তাহলে যারা অর্থ সরবরাহ করেন, আর্থিক প্রতিষ্ঠানগুলো, তাদের অবশ্যই একটি প্রত্যাশিত আয় থাকে। তাহলে তহবিল সরবরাহকারীদের প্রত্যাশিত আয়, অর্থাৎ যে পক্ষ তহবিল সরবরাহ করছে তার যে প্রত্যাশিত আয়, সেটি হবে তহবিল গ্রহণকারী বা তহবিল সংস্থানকারী পক্ষের জন্য মূলধন খরচ। কারণ মূলধন সংগ্রহ করতে গিয়ে সেই মূলধন সংগ্রহের জন্য যে পরিমাণ অর্থ ব্যয় হয়, সেটি হচ্ছে সেই পরিমাণ মূলধন ব্যয়। তাহলে আমরা বলতে পারি যে মূলধন ব্যয় বলতে যে বিভিন্ন উৎস থেকে সংগৃহীত মূলধনের মালিকদের প্রত্যাশিত আয় মেটাতে প্রতিষ্ঠানকে তার বিনিয়োগের উপর সর্বনিম্ন যে হারে আয় প্রয়োজন, সে হারকে মূলধন খরচ বলে। তাহলে মূলধন খরচ বড় বড় প্রতিষ্ঠান তাদের বিনিয়োগের জন্য প্রয়োজনীয় তহবিল এক বা একাধিক উৎস থেকে সংস্থান করে, এটা স্বাভাবিক। আমরা চাইবো যে সর্বনিম্ন মূলধন খরচ যেখানে রয়েছে সেই উৎসে খুঁজে বের করা এবং সেই উৎস থেকেই মূলধন সংস্থান করার চেষ্টা করা। কারণ মূলধন খরচ যত কম হবে তত মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে। তো এক্ষেত্রে সবগুলো উৎসের মূলধন খরচের গড় হারকেই উক্ত প্রতিষ্ঠানের মূলধন খরচ বলে। তাহলে একটি প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, এক মালিকানা অংশীদারি বা যৌথ মূলধনী, তাহলে এর আকারের ভিত্তিতে এর মূলধনের মোট মূলধন পরিমাণও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাহলে এক মালিকানা কারবারে মূলধনের পরিমাণ কম, অংশীদার কারবারে এক মালিকানার তুলনায় মূলধনের পরিমাণ আরও বেশি এবং যৌথ মূলধনী কারবারে অংশীদারি কারবারের তুলনায় আরও বেশি কি প্রয়োজন, মূলধন প্রয়োজন। কোনো কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে কয়েকশো কোটি টাকা, কোনো কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োজিত মূলধনের পরিমাণ প্রয়োজন হয়। তাহলে একটি উৎস থেকে এত বিপুল পরিমাণের অর্থ সংগ্রহ করা সম্ভব এটি নাও হতে পারে। তো এই ক্ষেত্রে মূলধন সংগ্রহকারীরা সবসময় সচেষ্ট থাকেন যে বিকল্প কোনো উৎস থেকে সর্বনিম্ন মূলধন খরচের বিনিময়ে মূলধন সংগ্রহ করার। কারণ ব্যবসার মূল লক্ষ্য কি? মুনাফা অর্জন, এবং সেটি কি? বাই কস্ট মিনিমাইজিং ইউ ক্যান ম্যাক্সিমাইজ ইউর প্রফিট। অর্থাৎ প্রফিট তখনই সর্বোচ্চকরণ করা যাবে যখন খরচকে সর্বনিম্ন করা যাবে বা খরচ সবচেয়ে কমানো যাবে।
তাহলে মূলধন ব্যয় নির্ণয়ের তাৎপর্য আসলে কেন আমরা মূলধন ব্যয় নির্ণয় করব? তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, স্যার এটা আমার কেন প্রয়োজন হবে? আমি পড়ালেখা করলাম বা আমি কর্মজীবনে প্রবেশ করলাম, এটার আদৌ আমার প্রয়োজন আছে কিনা? অবশ্যই প্রয়োজন আছে। যারা টপ লেভেল সিইও বা ম্যানেজিং ডিরেক্টর লেভেলের রয়েছেন তাদেরকে নীতি নির্ধারণের সিদ্ধান্ত নিতে হয়। তাহলে নীতি নির্ধারণের সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই এই সকল হাতিয়ার প্রয়োগ করে সেই বিনিয়োগ আদৌ কতটুকু সাফল্যজনক হবে বা লাভজনক বা হবে কিনা সেটি কি করা যাবে, নির্ণয় করা যাবে। তাহলে যে প্রকল্পে বা যে উৎস থেকে যদি মূলধন ব্যয়ের পরিমাণ অত্যাধিক হয়, বেশি হয়, তাহলে সেটি কখনোই কি হবে না, সফলতার মুখ দেখবে না। তো এই ক্ষেত্রে কোনো প্রকল্পে বিনিয়োগের আগে সেই বিনিয়োগের অর্থ সংস্থান বা মূলধন সংগ্রহের যে ব্যয় সেটি অবশ্যই নির্ণয় করা বাঞ্ছনীয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত বিনিয়োগ সিদ্ধান্ত নির্ণয়ের তাৎপর্য বিনিয়োগ সিদ্ধান্ত সংক্রান্ত, অর্থাৎ প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে মূলধন খরচ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রতিষ্ঠানের প্রয়োজনে অর্থায়নের সঠিক উৎস বেছে নেওয়া থেকে শুরু করে বিনিয়োগ সুযোগ বা প্রকল্পের মূল্যায়ন পর্যন্ত সব ক্ষেত্রেই মূলধন খরচ প্রয়োগ করা হয়। অর্থাৎ একটি প্রকল্প চিন্তা করো, সেটি পরিকল্পনা করা থেকে মূল্যায়ন এবং বাস্তবায়ন পর্যন্ত কি হয়, মূলধন ব্যয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যদি একটি নির্দিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠান তারা একটি নির্দিষ্ট হারে, ধরা যায় যে 20% হারে কোনো একটি উৎস থেকে মূলধন সংগ্রহ করেছে, কিন্তু ব্যবসায় পরিচালনা করার পর দেখা যাচ্ছে যে তাদের সেই ব্যবসা প্রতিষ্ঠান থেকে শতকরা 10% মুনাফা তারা করতে পেরেছে, তাহলে তারা তাদের অর্জিত মুনাফা থেকে কোনোভাবেই কি করতে পারবে না, তাদের ঋণের সুদ পরিশোধ করতে পারবে না। সেজন্য সবসময় বলা হয়ে থাকে যে ঋণ গ্রহণের পূর্বে অবশ্যই কি করতে হবে, ঋণ পরিশোধের সম্ভাব্যতা যাচাই করতে হবে। তাহলে এই যে মূলধন খরচ জেনে তা অপেক্ষা বেশি লাভ করা সম্ভব এমন বিনিয়োগ সিদ্ধান্তই কি করতে হবে, আমাদেরকে নিতে হবে। তো সঠিক মূলধন খরচ নির্ণয় সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পূর্বশর্ত। এটা সবসময় মনে রাখবে যে সঠিক মূলধন খরচ নির্ণয় সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের অবশ্যই পূর্বশর্ত। সঠিকভাবে অবশ্যই আমাদেরকে কী করতে হবে, মূলধন খরচ নির্ণয় করতে হবে। দ্বিতীয় পর্যায়ে রয়েছে মূলধন কাঠামো সংক্রান্ত। তাহলে মূলধন কাঠামো সংক্রান্ত প্রতিটি প্রতিষ্ঠানের একটি কাম্য ঋণ নীতি থাকে। কাম্য ঋণ নীতি কি, অর্থাৎ বিনিয়োজিত মূলধনের কতটুকু অংশ আমরা ঋণ থেকে সংগ্রহ করবো বা ঋণের মাধ্যমে সংগ্রহ করব। তাহলে কাম্য ঋণ নীতি বলতে প্রতিষ্ঠানের মোট মূলধনের কত অংশ ধার বা ঋণ থেকে সংগ্রহ করা হবে তাকে বোঝায়। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের ইকুইটি অংশ এবং ঋণ এই দুটি যোগফলের মোট মূলধনকেই কি বলা হয়ে থাকে, মূলধন বলে। তাহলে একটি প্রতিষ্ঠান তার মোট মূলধনের কত অংশ ঋণ থেকে সংগ্রহ করবে, তাহলে এটি একটি ভাবনার বিষয়। তাহলে এই দুটি বিষয় বিনিয়োগ সিদ্ধান্ত এবং মূলধন কাঠামো হচ্ছে মূলধন ব্যয়ের মূল তাৎপর্য। তাহলে প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণে অর্থায়নের সঠিক উৎস বেছে নেওয়া থেকে শুরু করে বিনিয়োগ সুযোগ বা প্রকল্প মূল্যায়ন পর্যন্ত কি করা হবে, মূলধন খরচের প্রয়োগ করা হবে। তো মূলধন ব্যয় নির্ণয়ে যে মূলধনের উৎস যেমন ভিন্ন ভিন্ন, প্রতিটি উৎসের খরচও তেমনি ভিন্ন ভিন্ন। অর্থাৎ আমরা যে সকল উৎস থেকে মূলধন সংগ্রহ করব সকল উৎসের মূলধন খরচ একই রকম নাও হতে পারে। সেটি মজুতদার হতে পারে, এরপরে মনে করো বিভিন্ন লিজিং কোম্পানি হতে পারে, ব্যাংক হতে পারে। তাহলে সবার সুদের হার একই রকম নাও হতে পারে, অথবা ব্যক্তি পর্যায়ে থেকে সংগ্রহীত ঋণের সুদও কি হতে পারে, ভিন্ন হতে পারে। তো সাধারণত অর্থ সরবরাহকারীরা তাদের বিনিয়োগকে যত বেশি ঝুঁকিপূর্ণ মনে করবে তাদের প্রত্যাশিত আয়ের হারও তত বেশি হবে। এটি আমরা তৃতীয় অধ্যায় ঝুঁকি অনিশ্চয়তা যদি একটু চিন্তা করি, যে সেখানে বিনিয়োগ সিদ্ধান্ত কী ছিল, যে প্রকল্পের ঝুঁকির পরিমাণ বেশি সেই প্রকল্পে আয়ের সম্ভাবনাও বেশি, এবং যে প্রকল্পে ঝুঁকির সম্ভাবনা বা পরিমাণ কম সে প্রকল্পে আয়ের হারও কম। তাহলে এক্ষেত্রে তাদের প্রত্যাশিত আয়ের হার কী হবে, যাদের ঝুঁকি বেশি তাদের অবশ্যই বেশি হবে। তো মূলধন ব্যয় নির্ণয়, তাহলে এই ক্ষেত্রে আমরা কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ নির্ণয় অনুশীলন করব। তো এই ক্ষেত্রে তোমরা জানো যে কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচের সূত্র সমান কি কর পূর্ব ঋণ মূলধন ব্যয় গুণ 1 বিয়োগ করের হার। তাহলে এখানে আমরা একটা ছোট্ট উদ্দীপক রেখেছি, এটার মাধ্যমে আমরা কি করতে পারি, এটি একটা ব্যবহারিক সমাধান করতে পারি। যে মনে করি সোনালী ব্যাংক ব্যবসায়ীকে 5 লক্ষ টাকা 15% হার সুদে ঋণ দিতে সম্মত হয়েছে।
এক্ষেত্রে ব্যবসায়ীরা ঋণ মূলধন ব্যয় হবে 15%, 30% কর হার দিয়ে সমন্বয় করলে। তাহলে এখানে মূলধন ব্যয় দেওয়া আছে এবং করের হারও দেওয়া আছে। তাহলে কর পূর্ব ঋণ মূলধন ব্যয় ছিল আমাদের 15%, এখানে দেওয়া আছে, গুণ 1 বিয়োগ করের হার হচ্ছে 30%। তাহলে এটি যদি আমরা ইকুয়েশনটি সমাধান করি তাহলে দাঁড়াবে 10.5%, অর্থাৎ কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ হবে 10.5%। তাহলে এই সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা কি করতে পারবো? কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ নির্ণয় করতে পারবো। এরপরে রয়েছে অগ্রাধিকার শেয়ারের ব্যয়। তাহলে অগ্রাধিকার শেয়ার মালিকরা নির্দিষ্ট হারে অনির্দিষ্ট সময়ের জন্য বাধ্যতামূলক লভ্যাংশ পেয়ে থাকেন। তাহলে অগ্রাধিকার শেয়ার কারা ক্রয় করেন? তাহলে কোম্পানির পরিচালনায় এবং নীতি নির্ধারণের সিদ্ধান্ত যারা গ্রহণ করতে পারেন তারা বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট একটি পরিমাণ শেয়ার ক্রয় করে কি করে থাকেন? মালিকানার লাভ করে থাকেন এবং তারা নির্দিষ্ট হারে কি পাবেন? অনির্দিষ্ট সময়, অর্থাৎ যতদিন কোম্পানি আছেন বাধ্যতামূলকভাবে কি পাবে? লভ্যাংশ পাবে এবং কোম্পানি সবার আগে কি করবে? অগ্রাধিকার শেয়ার মালিকদেরকে লভ্যাংশ প্রদান করবে। তাহলে অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় সমান কি? শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ গুণ 100 ভাগ শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ। তাহলে একটি কোম্পানি 8% অগ্রাধিকার শেয়ার ইস্যু করে, প্রতিটি শেয়ারের লিখিত মূল্য 100 টাকা এবং বিক্রি থেকে প্রাপ্ত অর্থ 90 টাকা। এখানে অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় তাহলে কিভাবে হবে? শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ ছিল 8%, অর্থাৎ 100 টাকায় 8 টাকা। শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ, অর্থাৎ এই যে এখানে দেখা যাচ্ছে যে প্রতিটি শেয়ারের লিখিত মূল্য 100 টাকা এবং বিক্রি থেকে প্রাপ্ত অর্থ 90 টাকা। তাহলে শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ হবে 90 টাকা গুণ 100। তাহলে এই কোশ্চেনটি যদি আমরা সমাধান করি তাহলে দেখতে পাচ্ছি 8.89%, অর্থাৎ মূলধন ব্যয় হবে এই উদ্দীপকের আলোকে 8.89%। তাহলে আমরা অগ্রাধিকার শেয়ারের এই সূত্র ব্যবহার করে কি করতে পারবো? মূলধন ব্যয় নির্ণয় করতে, অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করতে পারবো। এরপর রয়েছে সাধারণ শেয়ার মূলধন ব্যয়। তাহলে সাধারণ শেয়ার কি? তাহলে যৌথ মূলধনী কোম্পানির মালিকানার ক্ষুদ্র ক্ষুদ্র বা ছোট ছোট অংশকে কি বলা হয়ে থাকে? শেয়ার বলা হয়ে থাকে। তাহলে বাজারে সাধারণ শেয়ার বিক্রির মাধ্যমে কোম্পানি তার মূলধন সংস্থান করতে পারে। এটি প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন এবং দ্বিতীয় অধ্যায় অর্থায়নের উৎস, এই দুটি অধ্যায়ে তোমরা পড়েছো এবং আমি আলোচনা করেছি। তাহলে এই আলোচনায় শেয়ার এবং সপ্তম অধ্যায় শেয়ার বন্ড ডিবেঞ্চার এই অধ্যায়ের বিস্তারিত আলোচনা রয়েছে। তাহলে এখানে তোমরা পড়েছো যে সাধারণ শেয়ারে মুনাফা প্রদান বাধ্যতামূলক নয় এবং মূলধনের উপর সবসময় লভ্যাংশের অংশ দিতেও কোম্পানি বাধ্য থাকে না এবং লভ্যাংশ দিলেও প্রদত্ত লভ্যাংশের পরিমাণ বা হার সবসময় কি থাকে না? সমান থাকে না। কারণ অগ্রাধিকার শেয়ার এবং বন্ড এবং অগ্রাধিকার শেয়ার বন্ড এবং ডিবেঞ্চারের মূল্য পরিশোধের পর যদি মুনাফা অবশিষ্ট থাকে তবেই কি করা হয়? সাধারণ শেয়ার মালিকদেরকে মুনাফা প্রদান করা হয়। এর বাইরেও কোম্পানি নীতি নির্ধারকরা কি করতে পারেন? শেয়ার এর লভ্যাংশ না দিয়ে স্টক ডিভিডেন্ড ঘোষণা করতে পারেন, অর্থাৎ লভ্যাংশের সমপরিমাণের মূল্য শেয়ার তাদেরকে কি করতে পারেন? প্রদান করতে পারেন। তাহলে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় দুটো পদ্ধতি আছে, একটি হচ্ছে স্থির হার লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি এবং আরেকটি হচ্ছে শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। তাহলে বর্তমান এবং ভবিষ্যৎ বছরগুলোতে লভ্যাংশ সমান থাকলে, তোমরা এই কৌশলটি সবসময় মনে রাখবে যে বর্তমান এবং ভবিষ্যৎ বছরগুলোতে লভ্যাংশ সমান থাকলে যদি বর্তমান বছরে এবং পরবর্তী বছরে যে লভ্যাংশ দেওয়া হবে তা যদি সমান হয় তাহলে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় হবে লভ্যাংশ 1 শেয়ার মূল্য 0 গুণ 100। তাহলে এখানে লভ্যাংশ 1 সমান বছর শেষে প্রত্যাশিত লভ্যাংশ এবং শেয়ার মূল্য 0 দ্বারা শেয়ারের বর্তমান বাজার মূল্য বোঝানো হয়েছে। তাহলে একটি কোম্পানির শেয়ারের বর্তমান বাজার মূল্য 110 টাকা, প্রতিটি শেয়ারের লভ্যাংশ 10 টাকা। এখানে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় কত হবে? তাহলে শেয়ারের এখানে বলা হয়েছিল যে লভ্যাংশ 1 বছর শেষে প্রত্যাশিত লভ্যাংশ, প্রতিটি শেয়ারের লভ্যাংশ হবে 10 টাকা। তাহলে একে যদি আমরা ভাগ করি শেয়ার মূল্য 0, তাহলে শেয়ার মূল্য 0 দ্বারা বোঝানো হচ্ছে শেয়ারের বর্তমান বাজার মূল্য। শেয়ারের বর্তমান বাজার মূল্য রয়েছে 110 টাকা। তাহলে যদি আমরা এটা ভাগ করি এবং ইকুয়েশনটি সমাধান করি এবং 100 দিয়ে গুণ করি তাহলে আমরা হচ্ছে 9.09%, অর্থাৎ এই উদ্দীপকের আলোকে সাধারণ শেয়ারের শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে শেয়ার ব্যয় হবে 9.09
শতাংশ। সবসময় আমি বলছি যে এই কৌশলটি মনে রাখবে যে সাধারণ শেয়ার মূলধন ব্যয় যখন নির্ণয় করতে বলবে, দুটি পদ্ধতি যেহেতু রয়েছে, শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি এবং স্থির হার লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। তাহলে এই শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে অবশ্যই কী হবে, বর্তমান এবং ভবিষ্যৎ বছরের লভ্যাংশ সমান হবে। এরপরে রয়েছে স্থির হার লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। তাহলে বর্তমান এবং ভবিষ্যৎ বছরগুলোতে লভ্যাংশ সমান থাকলে তাহলে সূত্রটি কী হবে, সাধারণ শেয়ারের মূলধন ব্যয় সমান লভ্যাংশ শূন্য গুণ 1 যোগ বৃদ্ধির হার ভাগ শেয়ার মূল্য শূন্য যোগ বৃদ্ধির হার গুণে 100। তাহলে এখানে লভ্যাংশ 1 বলতে সমান লভ্যাংশ শূন্য 1 যোগ বৃদ্ধির হার, তাহলে শেয়ার মূল্য শূন্য সমান শেয়ারের বর্তমান বাজার মূল্যকে বোঝানো হয়েছে। তাহলে একটি কোম্পানি শেয়ারের বর্তমান বাজার মূল্য 110 টাকা, প্রতিটি শেয়ারের বাজার মূল্য 150 টাকা, লভ্যাংশ 15 টাকা এবং বৃদ্ধির হার 5%। তাহলে এখানে সাধারণ শেয়ার মূলধন ব্যয় হবে, যেহেতু বলা হয়েছিল যে লভ্যাংশ শূন্য গুণ 1 যোগ বৃদ্ধির হার ভাগ শেয়ার মূল্য শূন্য। তাহলে শেয়ার মূল্য শূন্য বলতে বোঝানো হয়েছে শেয়ারের বাজার মূল্য 150 টাকা এবং লভ্যাংশ শূন্য 1 যোগ বৃদ্ধির হার বলতে বোঝানো হয়েছে, তাহলে লভ্যাংশ শূন্য বলতে এখানে লভ্যাংশ ঘোষণা করা আছে 15 টাকা, যেটি সি থাকবে। তাহলে 15 গুণ 1 যোগ অর্থাৎ বৃদ্ধির হার 5%। তাহলে 5%কে যদি আমরা 105কে 5% মধ্যে শতকরা 5 বা 100 টাকার মধ্যে 5 টাকা, তাহলে 100 দিয়ে যদি আমরা 5 টাকা ভাগ করি তাহলে 0.5। তাহলে এই ক্ষেত্রে কোশ্চেনটি যদি আমরা সমাধান করি তাহলে দাঁড়াবে 15.5%। অর্থাৎ স্থির হার লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় হবে 15.5%। তাহলে আমরা যদি মূল্যায়নে যাই যে মূলধন ব্যয় কী, তাহলে আমরা বলেছিলাম যে পাঠ্যপুস্তক অনুযায়ী যে বিভিন্ন উৎস থেকে সংগৃহীত মূলধনের মালিকদের প্রত্যাশিত আয় মেটাতে প্রতিষ্ঠানকে তার বিনিয়োগের উপর সর্বনিম্ন যে হারে আয় প্রয়োজন সে হারকে মূলধন ব্যয় বলে, বা নির্দিষ্ট পরিমাণ মূলধন সংগ্রহের জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করা হয় তাকে মূলধন ব্যয় বলে। তাহলে মূলধন ব্যয়ের তাৎপর্য, তাহলে মূলধন ব্যয় কেন আমরা নির্ণয় করব তা আমি আলোচনা করেছি। দুটি স্ট্যাটিস্টিক্স ছিল, সেটি হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অবশ্যই আমরা মূলধন ব্যয় নির্ণয় করব, এবং আরেকটি ছিল মূলধন কাঠামো নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই আমরা কি করব, মূলধন ব্যয় নির্ণয় করব। এরপরে রয়েছিল ঋণ মূলধন ব্যয় নির্ণয়ের সূত্র। তাহলে একটু আগেও তোমরা কি করেছো, অঙ্ক করেছো যে কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ সমান কি, কর পূর্ব ঋণ মূলধন ব্যয় গুণ 1 বিয়োগ করের হার। এরপর হচ্ছে অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয়। তাহলে অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় নির্ণয়ের সূত্র কি, শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ ভাগ শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ গুণ 100। আমি আবার বলছি যে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ ভাগ শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ গুণ 100। এরপরে প্রশ্ন রয়েছে যে শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয়ের সূত্র কি হবে। তাহলে সেটা হবে লভ্যাংশ 1 শেয়ার মূল্য শূন্য। এরপরে রয়েছে যে স্থির হার লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় কী হবে। তাহলে লভ্যাংশ 1 শেয়ার মূল্য শূন্য যোগ বৃদ্ধির হার। তাহলে আজকের আলোচনার ভিত্তিতে তোমাদের ছোট একটি বাড়ির কাজ রয়েছে, তোমরা বাসায় এটি সমাধান করবে। যে একটি কোম্পানির প্রতিটি শেয়ারের বাজার মূল্য 125 টাকা, লভ্যাংশ 12 টাকা এবং বৃদ্ধির হার 10%। তাহলে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করো। তাহলে আজকের যে অঙ্ক সমাধান আমরা করেছি তার আলোকে এই বাড়ির কাজটি দিয়েছি, তোমরা বাসায় এটি কী করবে, সমাধান করবে। তো আজকের ক্লাসের আলোচনা সবাইকে সংযুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে আলোচনাটি আমি করেছি তা বাসায় তোমরা কি করবে, অনুশীলন করবে। এই অধ্যায়টি শুরু করার আগে অবশ্যই একটি বেসিক ক্লাস নেওয়া জরুরি ছিল। তারপরেও আমি প্রত্যেকটি সূত্রের প্রয়োগ উদ্দীপক এবং অঙ্কের মাধ্যমে দেখিয়েছি। পরের সেশনে বা পরের ক্লাসে এই অধ্যায়ের আমরা গুরুত্বপূর্ণ এবং এসএসসি পরীক্ষায় আসতে পারে এরকম সৃজনশীল প্রশ্ন কি করব, অনুশীলন করব। তো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আজকের ক্লাসের উপর ভিত্তি করে যে বাড়ির কাজটি দিয়েছি সেটি বাসায় থেকে সম্পন্ন করবে। তো পরবর্তী ক্লাসে
আমন্ত্রণ জানিয়ে আমি এখানে কি করছি, শেষ করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে।